আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইকবাল হোসেন সিদ্দিকী। প্রথমে সংবাদ শিরোনাম। উপদেষ্টা পরিষদের জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ 2026-এর অনুমোদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ষষ্ঠ দিনে আরও 100টি আপিল নিষ্পত্তি। 18ই জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে। নতুন করে বাংলাদেশে গড়ে তুলতে হলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে, তবেই তরুণরা পাবে বৈষম্যহীন দেশ, বললেন ডক্টর আলী রিয়াজ। ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন 21শে জানুয়ারি। নির্বাচন কমিশনের নির্ধারিত সীমানা অনুযায়ী 12ই ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে পাবনা 1 ও 2 আসনের নির্বাচন, আপিল বিভাগের নির্দেশ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরফান সুলতানের দণ্ড কার্যকর স্থগিত করেছে ইরান। বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করা হবে এমন আশ্বাস পাওয়ার দাবি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। এবং বিসিবি পরিচালকের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা। নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি বিপিএল, পরিচালক নাজমুলকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতির ঘোষণা বিসিবির। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দিতে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ 2026-এর অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আগামী 5-7 দিনের মধ্যে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে অধ্যাদেশটি আইনে পরিণত হবে। আইনে জুলাই গণ অভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী থেকে গণ অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে মাইক্রোফিন্যান্স ব্যাংক অধ্যাদেশ 2026, রেজিস্ট্রেশন দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2026 এবং দ্য প্রোটেকশন অব কনজারভেশন অব ফিশ সংশোধন অধ্যাদেশ 2026-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে সাংবাদিকদের ব্রিফিং করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। গণঅভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী থেকে জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিরোধ বলতে আমরা বুঝিয়েছি ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত যে কার্যাবলী ছিল সে সমস্ত কার্যাবলীর ফৌজদারি দায় দায়িত্ব থেকে জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। এখন প্রক্রিয়াটা কি হবে? প্রক্রিয়া হচ্ছে, অলরেডি যদি কোনো মামলা হয়ে থাকে জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নিবে এবং এখন থেকে নতুন কোনো মামলা করা তাদের বিরুদ্ধে জুলাই অগাস্টে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর দায় দায়িত্ব থেকে এর জন্য যদি কোনো নতুন মামলা করা হয় সে নতুন মামলা করা যাবে না। এখন কোনো হত্যাকাণ্ড ব্যক্তিগত এবং সংকীর্ণ স্বার্থে জুলাই গণ অভ্যুত্থানের সাথে রিলেটেড না, রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যের সাথে রিলেটেড না, লোভের বশবর্তী হয়ে বা প্রতিশোধ স্পৃহা থেকে ব্যক্তিগত এবং সংকীর্ণ স্বার্থে কেউ যদি হত্যাকাণ্ড ঘটায় তাহলে তাকে দায় মুক্তি দেওয়ার উদ্দেশ্যে আইন করা হয় নাই। আইনটা করা হয়েছে এই ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য সংগঠিত কার্যাবলী এবং সেই কার্যাবলীতে কালেকটিভলি যারা ইনভলভ ছিলেন তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। মাইক্রোফিন্যান্স ব্যাংক অর্ডিন্যান্স 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আজকে ডাক সেবা অধ্যাদেশ 2026-এর খসড়া
আলোচিত হয়েছে। এটা সামনের সপ্তাহে মিটিং এ বা তারপরে মিটিং এ আসবে। আজকে রেজিস্ট্রেশন উইদিন ব্র্যাকেট সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্সের খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। আজকে দি প্রোটেকশন অফ অ্যান্ড কনজারভেশন অফ ফিশ ব্র্যাকেটে অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। 6 নম্বর ছিল ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন আইওএর 3টি গুরুত্বপূর্ণ কনভেনশন। 1 নম্বর কনভেনশন হচ্ছে বাংকার কনভেনশন, 2 নম্বর হচ্ছে সিএলসি কনভেনশন, 3 নম্বর হচ্ছে রেগ কনভেনশন। এগুলোর অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন হয়েছে। লাস্ট যেটা এজেন্ডা ছিল এগ্রিমেন্ট বিটুইন দ্য গভর্নমেন্ট অফ রিপাবলিক অফ আজারবাইজান and the Government of People's Republic of Bangladesh on exemption of visa requirements for holders of diplomatic, official and service passport. এই শীর্ষক চুক্তির খসড়া অনুমোদন হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে ষষ্ঠ দিনের মতো আপিল শুনানি অনুষ্ঠিত হয়। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এই শুনানি চলে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিল শুনানির ষষ্ঠ দিনে আজ 381 থেকে 480 নম্বর পর্যন্ত মোট 100টি আপিল শুনানি হয়। এর আগে গত 5 দিনে মোট আবেদন নিষ্পত্তি হয়েছে 380টি। প্রার্থিতা ফিরে পেয়েছেন 277 জন। শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন যে প্রতিশ্রুতি দিয়ে রাষ্ট্র তৈরি করা হয়েছিল সেখানে দেশ পৌঁছাতে পারেনি। ইনসাফ ভিত্তিক ভবিষ্যৎ বাংলাদেশের ভিত্তি কি হবে তার জন্য জুলাই সনদ আর বাংলাদেশের ব্যবস্থাকে বদলে নতুন ব্যবস্থাতে আনতে দেশবাসী প্রস্তুত কিনা তা জানতেই এই গণভোটের আয়োজন। কিন্তু এই গণভোট নিয়ে ভুল ও মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। তিনি আজ সকালে চট্টগ্রামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের বিভাগীয় সমাবেশে এ কথা বলেন। তিনি বলেন, আগে দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করা হয়েছে বিরোধী দলের জন্য। দুর্নীতি দমন কমিশনের নাম পরিবর্তন করে বিরোধী দল কমিশন রাখা উচিত। আমজাদ হোসেনের প্রতিবেদন। গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে চট্টগ্রামে বিভাগীয় এই ইমাম সম্মেলন। জেলা স্টেডিয়ামে চতুর্থ এই বিভাগীয় সম্মেলনে অংশ নেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার মসজিদের প্রায় 1200 ইমাম ও খতিব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। গণভোটে ব্যক্তিকে নয় ব্যবস্থাকে পরিবর্তন করা হয় উল্লেখ করে তিনি বলেন, 35 বছর আগেও গণভোট হয়েছে, কিন্তু সেই ভোটের সাথে এবারের ভোটের পার্থক্য রয়েছে। গত 54 বছরের ইতিহাস আপনারা জানেন, যে প্রতিশ্রুতি দিয়ে রাষ্ট্র তৈরি করা হয়েছিল সেই জায়গায় আমরা পৌঁছতে পারিনি। আমরা 2 কদম আগালে 1 কদম পিছাই, 1 কদম আগালে 2 কদম পিছাই। আগের গণভোটগুলোর থেকে এইবারের গণভোটের পার্থক্য আছে। কিন্তু 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে যে গণভোট হবে তার পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন হবে, কিন্তু গণভোটে আমরা আসলে ব্যক্তিকে ভোট দেই না। বলেন, গত 16 বছরে কিভাবে এক ব্যক্তির কাছে ক্ষমতা পুঞ্জীভূত ছিল, তাকে সাহায্য করেছে সংবিধান, দুদককে ব্যবহার করা হয়েছে বিরোধী দল দমনে। দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করা হয়েছে বিরোধীদের দমন করার জন্য। আমার মাঝে মাঝে মনে হতো যে ওটার নাম দুর্নীতি দমন কমিশন না রেখে বিরোধী দল দমন কমিশন বলাই ভালো। সরকারি দলের লোকজন কোটি কোটি টাকা পাচার করে দিচ্ছেন, দুর্নীতি দমন কমিশনের খবর হয় না। কারণটা কি? কারণটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন এইভাবেই নিয়োগ হয়েছে। কিন্তু শুধু দুর্নীতি দমন কমিশন আসলে ঠিক করলেই যথেষ্ট নয়। সেজন্য কি করতে হবে? সরকার যে টাকা খরচ করে সেই টাকার হিসাব চাইতে হবে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া এখন পর্যন্ত বাংলাদেশে কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন হয় নাই। সেই ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছে একজনের ইচ্ছা। সেই জন্য আমরা বলেছি সংবিধান সংশোধনের জন্য প্রথমে 2/3 উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা, মৌলিক বিষয় হলে গণভোট। রাষ্ট্রের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টার বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও প্রোপাগান্ডা এড়াতে গণভোটে হ্যার পক্ষে প্রচারণা চালানোর দাবি করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। আমাদেরকে একটা ভয়ঙ্কর মিথ্যাচার এবং অপপ্রচারের বিরুদ্ধে
লড়াই করবার অংশ হিসাবে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমাদেরকে সেই লড়াইটা করতে হবে। লড়াইটা করবার সহজ উপায় হলো জনগণকে সত্যটা জানিয়ে দেওয়া। কোন রাজনৈতিক দলের কোন রাজনৈতিক দলের অবস্থান হ্যাঁ ভোটের বিরুদ্ধে নাই। নানা রকম কনফিউশন বা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে সেই পরাজিত মহল। এই প্রশ্ন তুলছে, ইমাম সাহেবরা কি এ ব্যাপারে কথা বলতে পারেন? হায়ের পক্ষে বলতে পারেন, গণভোটের পক্ষে বলতে পারেন। কিছু কিছু মতলববাজ প্রশ্ন তোলে যে আইনে এটা কাভার করে কিনা, এটা বেআইনি হবে কিনা। আপনি নিশ্চিন্তে হায়ের পক্ষে বলতে পারেন, জনগণকে সচেতন করতে পারেন, ষড়যন্ত্র সম্পর্কে বলতে পারেন। কারণ হায়ের বিরুদ্ধে কেবলমাত্র ফ্যাসিবাদী, পলাতক ফ্যাসিবাদীরা আছে, অন্য কেউ নাই। সমাবেশে ধর্ম মন্ত্রণালয়ের সচিব বলেন, ইমাম ও খতিবদের সরকারিভাবে বেতন দেওয়ার ব্যবস্থা নিচ্ছে সরকার। চট্টগ্রামের জেলা স্টেডিয়ামে এই বিভাগীয় সমাবেশের আয়োজন করে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন। আমজাদ হোসেন, বিটিভি নিউজ, চট্টগ্রাম। প্রজাতন্ত্রের কর্মচারীরা হাঁ ভোটের পক্ষে প্রচারণা করতে পারেন, কোনো আইনি বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। বিকেলে চট্টগ্রামে মত বিনিময় সভায় তিনি আরও বলেন, 54 বছর পর জবাবদিহিতার সরকার গঠনের সুযোগ এসেছে, সবাইকে এই সুযোগ কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী মনির হায়দার বলেন, বিগত 16 বছরে দেশে মাফিয়াতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, এখন গণভোট নিয়ে পতিত স্বৈরাচার অপপ্রচার চালাচ্ছে। আমজাদ হোসেনের আরও একটি প্রতিবেদন। ইমাম সমাবেশের পর বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বিভাগীয় মতবিনিময় সভার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। বিভাগীয় এই মতবিনিময় সভায় অংশ নেন চট্টগ্রাম বিভাগের জেলা উপজেলায় দায়িত্বরত প্রজাতন্ত্রের কর্মচারী, সুশীল সমাজ, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে দেশ পরিবর্তনের সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানান অধ্যাপক আলী রিয়াজ। বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের হাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে কোনো আইনি বাধা নেই। কেউ কেউ প্রশ্ন করছেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা কি হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করতে পারি কি পারি না? আপনারা পারেন। আবারও বলি, আপনারা পারেন। তার কারণ হচ্ছে দুটো। একটি হচ্ছে সিম্পল আইনি কারণে আপনারা পারেন। আমরা সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে, সাবেক বিচারপতিদের সঙ্গে, যারা সংবিধান নিয়ে আদালতে লড়াই যুদ্ধ করেন, সেই আইনজীবীদের সঙ্গে, একাডেমিক্সদের সাথে আমরা একত্রে ডেকে জিজ্ঞাসা করেছি এটা সম্ভব কি সম্ভব না। তারা আনইকুইভোক্যালি, ইউনানিমাসলি বলেছেন পারেন। বাংলাদেশে 2026 সালে যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, বাংলাদেশের সংবিধান যে আদেশের অধীনে এই গণভোট হচ্ছে, যে অধ্যাদেশের অধীনে এই গণভোট হচ্ছে, যে আরপিওর মধ্য দিয়ে এই গণভোট হচ্ছে বা এই গণভোটের সময় যে আরপিও বহাল আছে, সেখানে কোথাও প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রচারের ক্ষেত্রে কোনো রকম বাধা নেই। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, গণভোট নিয়ে পতিত স্বৈরাচার মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত রয়েছে। লুটপাটের অর্থে দেশের বিরুদ্ধে তারা এখন ষড়যন্ত্র করছে। এদেশে একটি সংবিধান আছে, এদেশে আইনি কাঠামো আছে, দৃশ্যত একটা রাষ্ট্র ব্যবস্থা আছে। কিন্তু এই সংবিধান, এই আইনি কাঠামো, এই রাষ্ট্র ব্যবস্থায় এমন সব ত্রুটি রয়ে গেছে, এমন সব ফাঁক ফোকর রয়ে গেছে যে এ সমস্ত ত্রুটি এবং ফাঁক ফোকর গলে আপনার নির্বাচিত কিংবা অনির্বাচিত প্রতিনিধিরা তারা দানব হয়ে উঠতে পারে। 2008 সালে দেশে একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে একটি রাজনৈতিক শক্তি নির্বাচিত হয়েছিল এবং তার পরের 16 বছরের ইতিহাস আমাদের সবার জানা। কিভাবে তারা এই সংবিধান ব্যবহার করে, এই আইনি কাঠামো ব্যবহার করে একটা মাফিয়াতান্ত্রিক ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা এদেশের মানুষের উপরে চাপিয়ে দিয়েছিল। আমরা কি একবারও আমাদের পরবর্তী প্রজন্মের কথা ভাববো না যে আমরা তাদের কোথায় রেখে যাচ্ছি? এই সরকার ভালো করলো না মন্দ করলো, সফল হলো না ব্যর্থ হলো, সেই প্রশ্নের চেয়েও সবচেয়ে বড় প্রশ্ন হলো আমরা এই সুযোগ হারাবো না সুযোগটা কাজে লাগাবো।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আমজাদ হোসেন, বিটিভি নিউজ, চট্টগ্রাম। জুলাইয়ের ঘটনায় বাংলাদেশ বদলে গেছে। সেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট, একই সঙ্গে জাতীয় নির্বাচন। 15 বছর ভোট দেওয়া যায়নি। এই অবস্থার পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সন্ধ্যায় চট্টগ্রামে ভোটের গাড়ি সুপার ক্যারাভানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, গণভোটে হাঁ দেওয়ার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, যেন দেশে আর কেউ গুম, খুন, নিপীড়ন, নির্যাতনের শিকার না হয়। আজকে সেই বদলে যাওয়া বাংলাদেশে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে। আজকে সেই জুলাই সনদকে বাস্তবায়নের জন্য গণভোট। 15 বছর তো ভোট দেওয়া যায় নাই, এমনকি স্থানীয় সরকার নির্বাচনগুলিতেও ভোট দেওয়া যায় নাই। অবস্থার পরিবর্তন করতে হবে যেন বাংলাদেশে আর গুম না হয় কেউ, যে আপনারা পার্লামেন্ট ইলেকশনে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, একই সঙ্গে 100 বছরের বাংলাদেশের ভবিষ্যৎ তৈরি করে দিবেন, যা এই গণভোটে হাঁ ভোট দেওয়ার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পথ তৈরি হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া সহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দ্বার প্রান্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের পাশাপাশি এবার যুক্ত হয়েছে গণভোট, যা রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নির্মাণে জনগণের সরাসরি মতামত প্রকাশের এক নতুন অধ্যায়। ভোট নিয়ে কি ভাবছেন ইলিশের জন্য বিখ্যাত জেলা চাঁদপুরের মানুষ? তাদের প্রত্যাশাই বা কি? বিস্তারিত জানাচ্ছেন আলাউদ্দিন মজুমদার। পদ্মা, মেঘনা, ডাকাতিয়ার মিলনস্থলে গড়ে ওঠা প্রাকৃতিক নৈশ্বর্যে ভরপুর জেলার নাম চাঁদপুর। প্রকৃতির এই নয়নাভিরাম সৌন্দর্য আর ইলিশের জন্য পরিচিত এই জেলাও এখন আলোচনায় সরগরম ভোট ও গণভোটকে ঘিরে। কে হবেন তাদের আগামীর প্রতিনিধি? প্রত্যাশার সাথে প্রাপ্তির সংযোগ কতটা ঘটাতে পারবেন তারা? নাকি আগের মতোই কথার জালে ভুলিয়েই উন্নয়ন বঞ্চিত হয়ে থাকতে হবে তাদের? এই আলোচনাই এখন এখানে সর্বত্রই বিরাজমান। সঠিকভাবে যদি আমি কাউকে ভোট দেই, সে কিন্তু জনগণের উন্নয়ন করবে, আর যে বিনা ভোটে পাস করে সে জনগণের উন্নয়ন করে না। সন্ত্রাস, দুর্নীতি এবং আমাদের যে কিশোর গ্যাং, এই কিশোর গ্যাং রোধ করার জন্য এটা আমরা চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলার 5টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা প্রায় 23,31,000-এর মতো। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 12 লক্ষ আর নারী ভোটার রয়েছে 11,30,000-এর কাছাকাছি। এই বিপুল ভোটারের গণরায়ের প্রতিফলন ঘটাতেই তাই এখন প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত এই অঞ্চলের মানুষও। আর এই ভোট দিলে আমরা গণতন্ত্র বিজয় হবে, ফ্যাসিস্ট সরকারের যে পতন হয়েছে এটা প্রমাণিত হবে এই ভোটটার জন্য। এই জন্য আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশে নতুন গণতন্ত্র আর নতুন ভোট আসতেছে 12 তারিখে। ভোটের জন্য আমরা আসলে অনেক উৎফুল্ল। আর গণভোটের ব্যাপারে আমি বলবো, আসলে গণভোট আমাদের দরকার, যেহেতু আমাদের সংস্কার দরকার। যেই সব সংস্কারগুলি আছে, প্রত্যেকটা সংস্কার হলে আমার মনে আমাদের সব নাগরিকের জন্য আমাদের অনেক সুবিধা হবে। ভোটের পাশাপাশি গণভোট যুক্ত হওয়ায় নাগরিকদের আগ্রহ বেড়েছে কয়েক গুণ। রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নিয়ে সরাসরি মত দেওয়ার সুযোগকে গণতন্ত্রের ইতিবাচক অগ্রগতি হিসেবেই দেখছেন অনেকে। সুন্দর একটি নির্বাচন হবে, উৎসবমুখর, জনগণ সেখানে ভোট দিতে যাবে। আমরা তরুণ হিসেবে চাচ্ছি যে আমাদের ভোট কেন্দ্রে যে নিজের ভোট নিজে দেব, প্রার্থী যেই হোক আমরা তাকেই ভোটটা দেব। নির্বাচন যে হোক, জামাত হোক বা বিএনপি হোক, সুন্দরভাবে দেশ পরিচালনা করতে যে করতে পারে, আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা গ্রহণ করে নিব। আর এই বিষয়টি নতুন হওয়ায় অনেকের মনেই রয়েছে সংশয়। তবে ভোটের সঙ্গে যুক্ত হওয়া গণভোট রাষ্ট্র পরিচালনায় জনগণের ভূমিকা আরও শক্তিশালী করবে বলে মনে করছেন চাঁদপুরের ভোটাররা।
অন্যান্য অঞ্চলের মতো এই অঞ্চলেও রয়েছে বিপুল সংখ্যক নারী ভোটার, যাদের ঐক্যবদ্ধ মতামত বদলে দিতে পারে ভোটের সার্বিক চিত্র। সেই নারী ভোটারদের প্রত্যাশা, আগামীতে এমন একজন জনপ্রতিনিধিকেই তারা বেছে নেবেন, যার নেতৃত্বে তারা পাবেন নিরাপত্তা, জীবনমানের উন্নয়ন, মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ এবং সিদ্ধান্ত গ্রহণের কার্যকর অংশগ্রহণ। যেরকম এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য সবাই একসাথে মিলেমিশে চলাফেরা করছি আমরা, মানে যেই সরকারই আসুক তাদের কাছে আমাদের একটাই দাবি, যাতে আমরা এভাবে সবাই মিলেমিশে বাংলাদেশে থাকতে পারি। আমার নারী হিসেবে যাতে শিক্ষা প্রতিষ্ঠানে, রাস্তাঘাটে মেয়েরা ঠিকমতো চলাফেরা, স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, এটাই। মানে যে সরকারই আসুক আমরা চাই আমাদের নারীদেরকে মানে রাস্তাঘাটে চলাফেরার জন্য যে ভালো মতো দিতে পারে, যে শান্তিপূর্ণই আমরা চাই আর কি। নির্বাচনের পাশাপাশি অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবছেন চাঁদপুরবাসী। তাদের মতে গঠনমূলক সংস্কার, মানব সম্পদের কৌশলগত বিনিয়োগ এবং অর্থনৈতিক বৈচিত্র্যকরণই পারে বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা করতে। আর আগামীতে তারা এমন প্রার্থীকে বেছে নেবেন ভোটদানের ক্ষেত্রে। মানুষের আশা শান্তিভাবে এবং নিজের ভোট নিজে যেন দিতে পারে, এটাই মানুষের প্রত্যাশা। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভালো দিক বিবেচনা করি তাহলে আমাদের ভোটটাকে প্রাধান্য দিতে হবে, আর যদি রাষ্ট্রের অবকাঠামো বর্তমান প্রেক্ষাপটে তাহলে না ভোট দিতে হবে। আমার একটাই অনুরোধ, যেই সরকার আসুক আমাদের এই রাস্তা 4 লাইনের করলে ভবিষ্যতে আমাদের এলাকার উন্নয়ন হবে, আমাদের উন্নয়ন, যাতায়াতের উন্নয়ন হবে। শাসন, স্বচ্ছতা ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত হলে দেশে বিনিয়োগ বাড়বে এবং বাংলাদেশ এগিয়ে যাবে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে। এসব নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ ভোটারদের মাঝে। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতি 5 বছর অন্তর অন্তর ভোটারদের কাছে জনপ্রতিনিধিদের জবাবদিহিতার কথা ছিল, তবে সেই প্রত্যাশাটি অনেক বেশি দীর্ঘায়িত হয়েছে। তবে দীর্ঘদিন পর হলেও চাঁদপুরবাসীর প্রত্যাশা সকলের মতোই যে আগামী নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে এবং তাদের প্রত্যাশা এই গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে, এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সকলের মতো চাঁদপুরবাসীরও। চাঁদপুর থেকে আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ। ভোটের প্রচারে এখনও কিছুটা পিছিয়ে রয়েছে সীমান্ত জেলা ব্রাহ্মণবাড়িয়া। জাতীয় নির্বাচনে ভোট নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আগ্রহ থাকলেও গণভোট নিয়ে তারা এখনও রয়েছেন অন্ধকারে। প্রার্থী এবং ভোটাররা বলছেন, অতীতের নির্বাচনগুলোই জনগণ কেন্দ্রে যেতে না পারলেও আগামী 12ই ফেব্রুয়ারি তারা কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান। এই জন্য সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। মেজবা শিমুলের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া জেলার 6টি সংসদীয় আসনের ভোটের মাঠে মূল লড়াই হবে বিএনপি ও জামাত জোটের প্রার্থীদের মধ্যে। তবে নির্বাচনী মাঠ এখনও সরগরম না হওয়ায় অপেক্ষা করছেন ভোটাররা। গণভোটটা যেটা, এটা শিক্ষিত সমাজে একটু জানতে পারতেছে, আর সাধারণ পাবলিক এখন এটা বুঝতে পারতেছে না এটা কি হবে, এটা কি ধরনের হবে। তো এইটা প্রচারটা একটু কম, এই সম্বন্ধে একটু অবগত করা দরকার। নির্বাচনের প্রচারণা দেখতেছি ভালোই চলতেছে, সুষ্ঠু পরিবেশ চাই, সবাই যেন নির্বাচনে তার নিজের ভোটটা সে নিজে দিতে পারে, সেটাই আমি চাচ্ছি। নির্বাচন সুন্দরভাবে হয়, সবাই যদি দিতে পারে, ওইভাবে পরিবেশ দিলে আমরা খুব সুন্দরভাবে দিতে পারবো। ভোটাররা বলছেন, বিগত নির্বাচনগুলো একতরফা হওয়ায় তারা ভোট বঞ্চিত ছিলেন। এবারে নির্বাচনে তারা কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীদের ভোট দিতে চান। নির্বাচন বোঝা যাচ্ছে এখন যে মোটামুটি ভালো পর্যায়ে যাচ্ছে। আমরা আশাবাদী যে সামনে অবশ্যই ভালো হবে, যেই সরকার আসুক, এবং কি সরকারের উপরে এতটুকু আমাদের আশা এবং প্রত্যাশা থাকবে। আমরা যারা প্রবাসী আছি, প্রবাসীদের উপর তারা নজরদারি করুক। নির্বাচন হোক সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে নির্বাচন হোক, সেটা আমরা সবাই এটা কাম্য আশা করি। নির্বাচনে জিতে যারাই সরকারে আসুক, তারা যেন জেলার উন্নয়ন ও জনগণের কল্যাণের দিকে নজর দেয়, সেই প্রত্যাশা করছেন ভোটাররা। এখন আরো বেশি চলতেছে। আগে আমরা বিক্রি করতাম আপনার 20 কেজি 25 কেজি, এখন নির্বাচন উপলক্ষে মানুষের আনাগোনা বেশি, এখন 45 কেজি বিক্রি করি ডেলি। ইনশাআল্লাহ নির্বাচন জমে উঠছে। আগে তো অনেক কিছু লুটপাট হইতো, অনেক চাঁদাবাজি হইতো আমাদের কাউতুলি, এখন এগুলা বন্ধ আছে বর্তমান। আর যদি নতুন সরকার আসে, যে রাস্তাঘাটের মধ্যে চাঁদাবাজি যারা আছে, ভালো থাকলে অবশ্যই ভালো হয়, আমাদের জন্য, ব্যবসায়ীদের জন্যই ভালো। এদিকে জনগণের প্রত্যাশার কথা মাথায় রেখে নির্বাচনী পরিকল্পনা করছেন প্রার্থীরাও। তারা বলছেন, জনগণের মধ্যে দীর্ঘদিনের যে ভোট বঞ্চনা, সেটি দূর হবে এবারে নির্বাচনে। এখন যে আমরা যে নির্বাচনকে কেন্দ্র করে আমরা যে বিভিন্ন গণসংযোগ করছি, আমরা দেখতে পাচ্ছি যে জনগণের মানে ভোট দেওয়ার জন্য যে একটা আগ্রহ, সে আগ্রহটা দিনকে দিন বাড়ছে।
প্রথম দিকে তারা একটা শঙ্কিত ছিল যে বিগত 3টার সময় তারা নির্বাচন করতে পারে, ভোট দিতে পারে নাই, 2014, 2018, 2024। কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে মানুষ ভোটের প্রতি একটা আগ্রহ বাড়ছে, কারণ মানুষ মনে করছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারে যে পরিবেশ সৃষ্টি করছে, এবং আমরাও জনগণকে আশ্বস্ত করছি যে এবার জনগণ ভোট দিতে পারবে। শিল্প সাহিত্যের শহর ব্রাহ্মণবাড়িয়া, যা এখন দখল দূষণেও বিপর্যস্ত। বেড়েছে মাদকের বিস্তার। ভোটারদের প্রত্যাশা, নির্বাচিত সরকার আসার পর এ বিষয়ে তারা গুরুত্ব দেবেন। আমরা সবাই আশা করি ইনশাল্লাহ একটা সততা ব্যক্তি আসুক, আইন শৃঙ্খলা থেকে ধরে সর্বদিক আমাদেরকে দেখভাল করবে। রাস্তাঘাট থেকে ধরে ব্রাহ্মণবাড়িয়া শহরটা আপনারাও জানেন সবাই, অনেক রাস্তাঘাটের দিকে পিছায় আছে। আমরা অন্যান্য ডিস্ট্রিক্ট অনুযায়ী গত 17 বছরে কোনো কাজ হয় নাই বললেই চলে, উন্নত নাই বললেই চলে। এদিকে গণতান্ত্রিক সরকার আসার পর নারীদের নিরাপত্তা যেন আরও বাড়ানো হয়, প্রত্যাশা রয়েছে সে বিষয়েও। অনেক ছেলেরা যেন চলতে পারতে পারে না, নারীরা কোনো স্বাধীনতা নাই, আগের মতো নাই। আগে চলতে পারছি, এখন চলতে পারতাম না। এরকম হয়তো দেখা যাচ্ছে গ্রামের অঞ্চলে, বিশেষ করে নেশাপানি করে ছেলেরা এরকমভাবে চলাফেরা একটু অস্বাভাবিক লাগতেছে। আমরা তো নিরাপত্তা পাইতেছি না। আমি খুব ভালো নিরাপত্তা ব্যবস্থা একদম চাই, কেন্দ্র চাই। 24-এর 5ই আগস্ট গণ অভ্যুত্থানের শেখ হাসিনার পতনের পর এই জেলার মানুষ মুখিয়ে আছেন একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য। আগামী 12ই ফেব্রুয়ারি সেই নির্বাচনে তারা ভোট দিবেন, এই প্রত্যাশায় তারা প্রহর গুনছেন। ব্রাহ্মণবাড়িয়ার পৌর মার্কেটের সামনে থেকে মেজবা শিমুল, বিটিভি নিউজ। জুলাই আগস্ট আন্দোলন ঘিরে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উস্কানি সহ মানবতা বিরুদ্ধে অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আগামী 21শে জানুয়ারি অভিযোগ গঠনের দিন ধার্য করে আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আজ এই আদেশ দেন। এর আগে এই মামলায় অব্যাহতি চেয়ে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করে। জুনায়েদ আহমেদ পলকের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ। পলাতক থাকায় সজীব ওয়াজেদ জয়ের হয়ে লড়েছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম। সকালে জুনায়েদ আহমেদ পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে ফার্মগেট এলাকায় গোলাম নাফিসকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির সাবেক কমিশনার, সংশ্লিষ্ট থানার ওসি সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত 4 সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গেজেট অনুযায়ী আগামী 12ই ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনের নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে সাঁথিয়া উপজেলাকে পাবনা 1 আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা 2 আসন বলে গণ্য হবে। পাবনা 1 আসন থেকে বেড়া উপজেলার 4টি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা 2 আসনের সঙ্গে জুড়ে দেওয়া সংক্রান্ত নির্বাচন কমিশনের গ্যাজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে সর্বোচ্চ আদালত এ আদেশ দেন। আজ প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মরণে আগামীকাল রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নাগরিক শোক সভা। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ শোক সভাকে মর্যাদাপূর্ণ ও সম্মানজনক স্মরণানুষ্ঠান হিসেবে উল্লেখ করেছেন আয়োজকরা। আজ ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকরা। এ সময় জানানো হয়, এটি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়, বরং নাগরিক সমাজের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি মানবিক উদ্যোগ। সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির প্রধান অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ জানান, শোকসভায় দেশের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী ও সমাজে অবদান রাখা ব্যক্তিরা অংশ নেবেন। দেশের সকল রাজনৈতিক দলকে এতে আমন্ত্রণ জানানো হলেও কোনো দলের প্রতিনিধি বক্তব্য রাখবেন না। নাগরিক শোক সভার সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ JR মুদাসসির হোসেন। শোক সভায় বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন আয়োজকরা। এছাড়া বিদেশি মিশনের উল্লেখযোগ্য প্রতিনিধিরাও এতে অংশ নেবেন।
এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানে চলমান সরকার বিরোধী সহিংস বিক্ষোভ, সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। পাল্টাপাল্টি হুমকি, আকাশসীমা বন্ধ এবং মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তুর আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছে তেহরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে বলে তিনি আশ্বাস পেয়েছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনাও স্থগিত করা হয়েছে। জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট। ইরানে গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া সরকার বিরোধী সহিংস বিক্ষোভে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিক্ষোভের মুখে রয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ধর্মীয় সরকার। এই প্রেক্ষাপটে হোয়াইট হাউসের ওভাল অফিসে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের ধর্মীয় সরকারের পতনের সম্ভাবনা রয়েছে। একই সাক্ষাৎকারে ইরানের বিরোধী দলীয় নেতা রেজা পাহালভিকে একজন চমৎকার মানুষ বলে মন্তব্য করেন ট্রাম্প। তবে রেজা পাহালভিকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রশ্নে দ্বিধা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, রেজা পাহালভি ইরানের ভেতরে ক্ষমতা দখলের জন্য জনসমর্থন আদায় করতে পারবেন কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। And there's no plan for executions or an execution or executions. Does this mean military action is now off the table against Iran? No, we're going to watch and see what the process is, but we were given a very good statement by people that are aware of what's going on. এদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন মিত্র দেশগুলোর ঘাঁটিতে পাল্টা আঘাত করা হবে। দেশটির সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। এই উত্তেজনার প্রভাব পড়েছে আকাশপথেও। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতের আশঙ্কায় গত বুধবার থেকে ইরান অধিকাংশ বেসামরিক ফ্লাইটের জন্য নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য মতে, বিশেষ অনুমতিপ্রাপ্ত ফ্লাইট ছাড়া সব ধরনের উড়োজাহাজের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। ফলে বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা বিকল্প দীর্ঘ পথে চলাচল করতে বাধ্য হচ্ছে। ইরানের এই হুমকির পর মধ্যপ্রাচ্যের কিছু মার্কিন ঘাঁটি থেকে নিজেদের কর্মী সরিয়ে নিতে শুরু করেছে ওয়াশিংটন। প্রতিবেশী দেশগুলোকে আগেই সতর্ক করে দিয়েছে তেহরান, যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাব আঞ্চলিক পর্যায়ে দেয়া হবে। They wanted to drag the President of the United States in this conflict, so they started to increase the number of deaths by killing ordinary people, by killing police officers. এদিকে ইরান পরিস্থিতি নিয়ে আজ বিকেলে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সোমালিয়ার সভাপতিত্বাধীন নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। সূচি সংক্রান্ত এক নোটে বলা হয়েছে, ইরান পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং শীর্ষক এই বৈঠকটি যুক্তরাষ্ট্রের অনুরোধেই আহ্বান করা হয়েছে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রণীত পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে উইটকফ বলেন, ট্রাম্পের ২০ দফা গাজা পরিকল্পনা এখন যুদ্ধবিরতি থেকে নিরস্ত্রীকরণ, টেকনোক্রেটিক শাসন ব্যবস্থা এবং পুনর্গঠনের দিকে অগ্রসর হচ্ছে। গাজা সরকারের মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ইসরায়েল এখন পর্যন্ত ১১৯০ বারেরও বেশি লঙ্ঘন করেছে। এসব হামলায় ৪ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় জরুরি মানবিক সহায়তা প্রবেশেও বাধা দিয়েছে তেল আবিব। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলের যুদ্ধে এখন পর্যন্ত ৭১,৪০০-র বেশি ফিলিস্তিনি নিহত এবং ১,৭১,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছে।
গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে সৃষ্ট চরম উত্তেজনার মধ্যে বুধবার হোয়াইট হাউসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা। রুদ্ধদ্বার এই ত্রিপক্ষীয় বৈঠক 1 ঘণ্টার কম সময় স্থায়ী হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান পত্রিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড দখল করে নেওয়ার অঙ্গীকার করার পর হোয়াইট হাউসে এই আলোচনা অনুষ্ঠিত হল। ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লোককে রাসমুসেন বলেছেন, এই বৈঠকে তার লক্ষ্য ছিল আর্কটিক অঞ্চলের নিরাপত্তার জন্য সামনে একটি যৌথ পথ খুঁজে পাওয়া। তবে বৈঠকের পর গ্রিনল্যান্ড এর ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র এবং ডেনমার্কের অবস্থান এখনও ভিন্ন রয়েছে বলে জানান তিনি। গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মোট জফেল্ট বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অধীনে না গিয়ে বরং যুক্তরাষ্ট্রের মিত্র হিসাবে থাকতে পারে। গ্রিনল্যান্ডকে মিত্র হিসাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াতে হবে। তার মানে এই নয় যে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের মালিকানাধীনে থাকতে চাইবে। হোয়াইট হাউসে বৈঠক শুরুর আগে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও দাবি করেন যে রাশিয়ার হুমকি ঠেকাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা অপরিহার্য। তবে গ্রিনল্যান্ড সরকার ও ডেনমার্ক উভয়ে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড স্পষ্ট করে জানিয়ে আসছে যে দ্বীপটি বিক্রির জন্য নয় এবং শক্তি প্রয়োগের হুমকি বেপরোয়া কাজ। তারা ইতিমধ্যে 2026 সাল জুড়ে আর্কটিক অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্ক নীতি ও বৈশ্বিক অর্থনীতির অস্থিরতার মধ্যেই রপ্তানিতে নতুন রেকর্ড গড়েছে চীন। প্রথমবারের মতো দেশের বার্ষিক বাণিজ্য উদ্বৃত্ত $1 ট্রিলিয়ন গণ্ডি ছাড়িয়েছে। বুধবার বেইজিংয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। চীনের কাস্টমস বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী 2025 সালে দেশটির মোট বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে রেকর্ড প্রায় $1.2 ট্রিলিয়ন। এর আগে 2024 সালে এই উদ্বৃত্ত ছিল $993 বিলিয়ন। গত বছর 7 বার চীনের মাসিক রপ্তানি উদ্বৃত্ত $100 বিলিয়ন অতিক্রম করেছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের শুল্ক যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য কিছুটা কমলেও চীন তা পুষিয়ে নিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা ও ল্যাতিন আমেরিকার দেশগুলিতে রপ্তানি বাড়িয়ে। গত বছরের এপ্রিলে ট্রাম্প 90টিরও বেশি দেশের পণ্যের উপর ঢালাও শুল্ক আরোপ করলে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়। বিশেষ করে চীনের উপর সবচেয়ে কঠোর শুল্ক আরোপ করা হয়েছিল। এক পর্যায়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকির মুখে বাণিজ্য যুদ্ধ চরম আকার ধারণ করে। তবে গত বছরের অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর দুই পক্ষ বৈরিতা কমাতে সম্মত হয়। এর ফলে বাণিজ্য সম্পর্ক পুরোপুরি ভেঙে না গেলেও মাঝারি মাত্রার অনেক শুল্ক এখনও বহাল আছে, যা যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানিকে বাধাগ্রস্ত করছে। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গাভাব অব্যাহত রয়েছে। আজ সপ্তাহের শেষ দিনে শেয়ার লেনদেন কম হলেও মূল্য সূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 13,921.76, যা গতকালের চেয়ে শতকরা 0.04 বেশি। এছাড়া CAC 30-এর মূল্য সূচক দাঁড়ায় 12,477.96, যা গতকালের চেয়ে শতকরা 0.14 বেশি। আজ 158টি কোম্পানির 10,37,644 শেয়ার লেনদেন হয়, যার মূল্য 6,72,87,000 টাকারও বেশি। এর মধ্যে 65টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 69টির কমেছে এবং 24টির দাম অপরিবর্তিত রয়েছে।